মানুষের কৌতূহল কখনো থেমে থাকে না। কিছু নতুন দেখলেই সেই রহস্য ভেদ করার আকাঙ্ক্ষা আমাদের টেনে নিয়ে যায় অজানা জগতে। আর বাচ্চাদের কৌতূহল, সেটি তো যেন সীমাহীন। প্রতিটি মুহূর্তে নতুন কিছু জানার চেষ্টায় তারা ঝাঁপিয়ে পড়ে। আজকের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমনই এক 10 বছরের কৌতূহলী ছেলে, যার একটিমাত্র ছোট্ট পদক্ষেপেই তার জীবন বদলে যায় চিরতরে। কি এমন ঘটেছিল? কেন তার জীবন এতটা বদলে গেল? আর সেই রহস্য কিভাবে তার ছোট্ট পৃথিবীটাকে নাড়িয়ে দিল? এই গল্প আপনাকে নিয়ে যাবে এক অজানা অভিযানে, যেখানে প্রশ্নের পর প্রশ্ন উঠে আসবে আর প্রতিটি উত্তরে অপেক্ষা করবে নতুন চমক। তাহলে চলুন শুরু করি আজকের রহস্যময় যাত্রা। 1989 সাল। শুরুতেই আমরা প্লেগ্রাউন্ডে কয়েকজন দুরন্ত বাচ্চাকে ফুটবল নিয়ে ছুটে যেতে দেখি। এখানকার প্রত্যেকটা বাচ্চার খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ততা। একটা গোল দেওয়াতে তারা উচ্ছ্বাসে ফেটে পড়ে। তবে সেখানে সবার থেকে ভিন্ন একটা ছেলেকে দেখা যায়, যে কিনা ছাতা মাথায় দিয়ে সবার থেকে আলাদা হয়ে বসে কিছু লেখা নিয়ে ব্যস্ত। মূলত এই ছেলেটা স্কুলের হোমওয়ার্ক করছিল। এমন সময় সেখানে সব থেকে দুরন্ত যে ছেলেটা তার কাছে ছুটে আসে, এর নাম তেও। তেও তার ব্যাগ থেকে একটা খাতা বের করে এই ছেলেটাকে দেয়, আর তার লেখা খাতাটা সে ব্যাগে ঝুঁকিয়ে নিয়ে দ্রুত এখান থেকে দৌড়ে তার বাড়িতে চলে আসে। মূলত তার কাছে থাকা অ্যালার্ম বেজে গিয়েছিল, তাকে দ্রুত বাসায় ফিরতে হবে, না হলে তার মায়ের কাছে বকুনি খেতে হবে। তো দেখা যায় কিছুক্ষণ পর তেও দৌড়াতে দৌড়াতে তার বাসার নিচ থেকে বাথরুমের পাইপ বেয়ে ছাদের উপর থেকে বাথরুমের জানালা দিয়ে তার রুমে আসছে। বলা যেতে পারে তেওর এটা প্রতিদিনকার রুটিন। সে প্রতিদিন এভাবে খেলা করতে যায় আর এভাবেই সঠিক টাইমে বাড়িতে ফিরে আসে। তেওর কাজ দেখে বোঝাই যাচ্ছে সে কতটা চঞ্চল। তেওরা 2 ভাই, তেওর 10 বছর আর তার ভাইয়ের 13 বছর। তাদের ভেতর সম্পর্ক বাকি 5টা ভাই বোনের মতোই, ভালোবাসা, খুনসুটি, ঝগড়া সবকিছুই তাদের সম্পর্কে বিদ্যমান। এদিকে তেওর বড় ভাই অস্কার তার পড়া কমপ্লিট করে হালকা পাতলা খাওয়ার জন্য কিছু নাস্তা বানায়। এরপর তেওকে নাস্তা দিয়ে তার রুমের দরজার কাছে এসে ডাকলো। তেও দরজা খুলে অস্কার জিজ্ঞেস করে, এতক্ষণ দরজা বন্ধ করে কি করছিলি? তোর কোনো সারা শব্দ পেলাম না যে। তেও প্রতিদিনকার মতো মিথ্যে করে বলে, পড়ছিলাম। তখন অস্কার কি পড়ছিলি সেটা জানতে চাইলে তেও ব্যাগ থেকে ওই যে তার বন্ধুকে দিয়ে রাখা যে খাতাটা লিখেছে সে খাতাটা বের করে দিয়ে বলে, এই দেখো আমি এতক্ষণ লিখছিলাম। এরপর অস্কার দেখতে পায় তেওর পা কেটে গেছে। অস্কার দ্রুত তেওর রক্তটা মুছে ঔষধ লাগিয়ে দেয়। তেও যন্ত্রণা সহ্য করতে না পেরে বারবার বলে, আমাকে ছেড়ে দাও, খুব ব্যথা করছে। এতক্ষণে অস্কার বুঝে গেছে তার ভাই ঘরে বসে পড়ছে নাকি কি করছে। মূলত তেও বাথরুমের পাইপ বেয়ে উপরে আসার সময় আঘাতে পা এভাবে কেটে গেছে। অস্কার তাকে বলে, এভাবে মিথ্যে কথা বলে আর বাইরে যাস না, কখন কোন বড় বিপদ হয়ে যাবে তখন কে সামলাবে বল? মা জানতে পারলে তোর খবর আছে। কিছুক্ষণ পর তেও বাইরে এসে দেখে অস্কার মন দিয়ে পড়াশোনা করছে, কিন্তু তেওর তো কখনোই পড়াশোনা করতে মনে চায় না। তাই সে তার ভাইকে বলে, আজ হোলিডে, চলো আমরা সিনেমা দেখি। তেও যেমন সবসময় খেলাধুলা ছোটাছুটি নিয়ে ব্যস্ত থাকে, অস্কার তেমন সবসময় তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ একদম বিপরীত। অস্কার তেওকে জানিয়ে দেয়, এখন আমার পক্ষে কোনো মতেই সিনেমা দেখা বা খেলা করা সম্ভব না, আমি পড়াশোনা করব। এ কথা শুনে তেও ভীষণ রেগে যায়। তাই সে বলে, আমি খেলা করতে যাব, তুমি যেন মাকে বলবে না। তাছাড়া ভাইয়া, তুমি যদি পরে হোমওয়ার্ক করো তাহলে তো কোনো সমস্যা নেই, চলো না একটু মজা করি। কিন্তু অস্কার তার কথায় রাজি হয় না, বরং বলে, আমার হোমওয়ার্ক কতটা কঠিন তুই সেটা জানিস না, আমাকে অনেক পড়াশোনা করতে হবে, আর তোর কথা যদি মা জানতে পারে তাহলে আর রক্ষা থাকবে না। এভাবেই 2 ভাইয়ের তর্কাতর্কি চলতে থাকে। কেউ কাউকে কোনো কিছুর জন্য রাজি করাতে পারে না। একজন খেলতে রাজি হয় না তো আরেকজন পড়তে রাজি হয় না। তো যাই হোক, অস্কার তার পড়া শেষ করে কানে হেডফোন দিয়ে রুমে বসে গান শুনছিল। এমন সময় তার মা এসে দরজার বাইরে সিটি বাজিয়ে তার দৃষ্টি আকর্ষণ করে। তখন অস্কারও তার মায়ের মতো সিটি বাজালে অস্কারের মা এসে তার পাশে বসে। অস্কার মন খারাপ করে বসেছিল, তাই তার মা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? অস্কার মিথ্যা কথা বলে আর বলে, আমার কিছু হয়নি। কিন্তু মায়ের মন তো, সে তো সন্তানের কিছু হলে বুঝতে পারবে। অস্কারের মা বলে, ভাইয়ের জন্য টেনশন করছো? এমন সময় সেখানে তেও চলে আসলে তার মা বলে, নাও, তুমি এতক্ষণ যার জন্য চিন্তা করছিলে সে চলে এসেছে। এরপর তেওর মা 2 ছেলেকে রাতে ঘুমাতে বলে এখান থেকে চলে যায়। তেও তার বড় ভাইয়ের দিকে তাকালে বুঝতে পারে তার কোনো না কোনো কারণে মনটা খুব খারাপ। তাই তেওর হাতে থাকা পুতুলটা তার ভাইকে দেখে একটু মজা করলে তাতে অস্কার কোনো পাত্তা দেয় না। এ পর্যায়ে 2 ভাই যার যার মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে অস্কার তার বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে তার বান্ধবীকে না পেলে বান্ধবীর বাবার সঙ্গে গল্প করে। এমন সময় সেখানে অস্কারের বান্ধবী এলিনা আসলে
অস্কার তার দিকে তাকিয়ে থাকে। তারপর এলিনা অস্কারের সঙ্গে কথা বললে অস্কার কিছুটা স্বাভাবিক হয়। তারপর অস্কার রুবিক্স কিউব হাতে নিয়ে আজ সবার সঙ্গে বাইরে খেলতে এসেছে, যাতে এলিনার সঙ্গে কিছুটা সময় কাটাতে পারে। বাইরে বের হলেই অস্কারের সঙ্গে তার ক্লাসের অন্যান্য বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে যায়। সে তাদের সঙ্গে হাই হ্যালো করে। সবাই তাকে হঠাৎ করে এখানে খেলতে দেখে ডাকলে সেখানে পাকা বিচ্ছু তার ভাই এসে বলে, না, আমার ভাই তো এখন খুব ব্যস্ত, সে খেলা করতে পারবে না, তাই না ভাইয়া? এ কথা বললে অস্কারের মনটা খারাপ হয়ে যায়, কারণ সে এলিনাকে পছন্দ করে, তার সঙ্গে সময় কাটাতে এসেছে। কিন্তু তার ভাইয়ের জন্য সেটা হলো না। এক পর্যায়ে বাধ্য হয়ে তাকে বাসায় ফিরে আসতে হয়। তবে দেখা যায় অস্কার শোধ নেওয়ার জন্য তেও বাসায় ফিরতেই সে তার মাকে দেখিয়ে দেয় তেও কিভাবে প্রতিদিন তার চোখ ফাঁকি দিয়ে বাইরে গিয়ে খেলা করে এবং খেলা শেষে বাড়িতে ফিরে আসে। আজ তেওকে হাতে নাতে ধরা পড়ে। তো যাই হোক, কিছুক্ষণ পর তেও লুকিয়ে লুকিয়ে এসে তার মায়ের বুকসেলফ থেকে একটা ডায়েরি বের করে সেখানে পেপারগুলো কেটে নেয়। সেই সাথে সে সেখানে একটা ছবিও দেখতে পায়, যেটা ছাদের উপর তোলা রয়েছে। এটা সে দ্রুত তার পকেটে ঢুকিয়ে নেয়। মূলত তেওর মা ওয়ার্ম হোল নিয়ে গবেষণা করত। বলা যেতে পারে তাদের মা এই গবেষণা নিয়ে এতটাই মগ্ন ছিল যে দুই ছেলে কখন কি করত সেটাও তার খোঁজ রাখার সময় ছিল না। সে শুধু তার গবেষণাকে বেশি প্রায়োরিটি দিত, যার কারণে সে খাওয়া দাওয়া ভুলে এক ধ্যানে এই গবেষণা নিয়ে ডুবে থাকত। আর এটা এমন একটা গবেষণা যে শূন্যের উপর থেকে কোনো কিছু নিচে ছুড়ে দিলে সেটা ভিন্ন একটা জগতে এসে পড়বে। তেও এই পেপারগুলো দিয়ে অনেকগুলো কাগজের প্লেন বানায় খেলা করার জন্য। তখন সেখানে শব্দ পেয়ে সে দ্রুতই প্লেনগুলো নিয়ে এখান থেকে লুকিয়ে পড়ে। অস্কার এসে তেওকে কোথাও দেখতে না পেয়ে তার রুমে চলে যায়। এই সুযোগে তেও দৌড়ে এসে তার মায়ের ডায়েরিটা যেখানে ছিল আবারও সেখানেই রেখে দেয়, যাতে তার উপর কেউ কোনো সন্দেহ না করে। কিছুক্ষণ পর আবারও সে কিছু একটা নিতে গেলে সেখানে তার বড় ভাই অস্কার চলে আসে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তেও দ্রুত একটা বই নিয়ে পড়তে বসে যায়। তেওকে এই অবস্থায় দেখে তার ভাই জিজ্ঞেস করে, তুমি এখন এখানে বসে কি করছো? তেও উত্তর দেয়, তুমি দেখতে পাচ্ছ না আমি কি করছি? আমি বই পড়ছি। অস্কার তাকে আর কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। তো যাই হোক, অস্কার সবসময় ছোট্ট একটা কচ্ছপের সঙ্গে কথা বলে সময় কাটাত আর সমস্ত কিছু তার সাথে শেয়ার করত। অস্কার আজও কচ্ছপের সঙ্গে কথা বলার সময় হঠাৎ সে ঠিক পায় তেও দৌড়ে দৌড়ে কোথাও একটা যাচ্ছে। তাই অস্কার দ্রুত তার ভাইকে ডাকতে ডাকতে উঠে আসে আর দেখতে পায় তেও তার ডাক না শুনে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেছে। অস্কার আর কোনো কিছুই করতে পারে না। তেওর দেখাশোনা বলতে এই অস্কারই সবসময় তার কেয়ার করত, যেহেতু তার মা তাদেরকে সময় দিতে পারত না। এদিকে তেও তাদের বাসার পাশে সবচেয়ে উঁচু একটা বিল্ডিংয়ে চলে আসে, যেমনটা সে ওই ছবিতে দেখেছিল। অনেকটা সিঁড়ি পার হয়ে ছাদে আসতে তার অনেক কষ্ট হয়ে গেলে সে ছাদের এক কোনায় বসে রিল্যাক্সে কলা খেতে শুরু করে। আর কলা খাওয়া শেষে সেই কলার খোসাটা ছাদের উপর থেকে নিচে ছুঁড়ে মারলে সে কোনো কিছুর একটা রিফ্লেক্স হওয়ার শব্দ শুনতে পায়, যেটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। কিসের শব্দ হলো সেটা জানার জন্য সে দ্রুত উঠে দাঁড়ায়। তার উপর থেকে নিচের দিকে ভালোভাবে দেখতে থাকে, কিন্তু সে কোনো কিছুই দেখতে পায় না। তাই সে এবার পরীক্ষা করার জন্য তার হাতে থাকা স্কেটিংটা উপর থেকে নিচে ছুঁড়ে মারে। দেখতে পায় এটাও ঠিক কলার খোসার মতো ওয়ার্মহোলের অদৃশ্য জগতে হারিয়ে যায় আর রিফ্লেক্সের শব্দ হয়, যেটা দেখে সে অনেক কিউরিয়াস হয়ে যায়। এগুলো কোথায় পড়লো দেখার জন্য দৌড়ে বিল্ডিংয়ের নিচে চলে আসে। উপর দিকে তাকালে সে কোনো অদৃশ্য দেওয়াল দেখতে পায় না। তাছাড়া সে যে কলার খোসা স্কুটি ফেলেছে সেগুলোও দেখতে পায় না। এরপর সে নিচে থেকে একটা পাথর কুড়িয়ে নিয়ে দ্রুত ছাদে চলে আসে আর এবারও পাথরটাকে নিচে ছুঁড়ে মারে। দেখতে পায় আবারও পাথরটা ওয়ার্মহোলের অদৃশ্য দেওয়ালের ভেতরে পড়ে রিফ্লেক্সের শব্দ হচ্ছে। নিচে কোনো কিছুই দেখা যায় না। এই সবকিছু দেখে তেওর কৌতূহলের কোনো শেষ থাকে না। তাই সে এবার একে একে নিজের গায়ে পোশাক খুলে নিচের দিকে ছুঁড়ে মারতে থাকে। প্রত্যেকটা জিনিস অদৃশ্য দেওয়ালের ভেতরে হারিয়ে যায়। এটা দেখে তেও অনেক খুশি হয়, তার খুব আনন্দ লাগছিল। এই খুশিতে সে দৌড়ে বাড়ি ফিরে আসে তার বড় ভাইকে জানানোর জন্য। তেওর সঙ্গে অস্কারের খুব দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক। তেও বাসায় ফিরে দেখে অস্কার তার উপর খুব রেগে আছে আর তার হাতে ওই ডায়েরিটা রয়েছে, যেটার পেপার ছিঁড়ে তেও প্লেন বানিয়েছে। তেও আসতেই অস্কার রেগে ডায়েরিটা ওর দিকে ছুঁড়ে মারে। মূলত অস্কারও তার মায়ের গবেষণার ডায়েরিটা পড়ত। এই বিষয়গুলো তার খুব ভালো লাগে। তেও বলে, তুমি কি পাগল হয়ে গেছো? রাগ করো না ভাইয়া, আমি তোমাকে একটা জিনিস বলতে এসেছি। ম্যাজিক দেখবে? অস্কার তার কথায় পাত্তা না দিলে তেও এসে তার হাত ধরে বলে, চলো আমার সঙ্গে, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। কিন্তু অস্কার তেওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এতে তেও ব্যথা পেয়ে সেও অস্কারকে উল্টো ধাক্কা মারে। ভাই বোন যেমনটা করে ঠিক তেমনটা শুরু হয় দুই ভাইয়ের ভেতর লড়াই। এক পর্যায়ে তেও অস্কারের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে তার মায়ের পেছনে এসে লুকায়। তার মা তখন রিসার্চ করছিল।
তাদের দুই ভাইয়ের এমন দৌড়াদৌড়ি দেখে তার মা ভীষণ রেগে যায় আর বকা দিয়ে বলে, তোমরা এসব কি করছো, কি সমস্যা? অস্কার তখন তার মাকে বলতে আসে, দেখো না মা, ও তোমার দাড়িটা ছিঁড়ে প্লেন বানিয়েছে। অস্কারের সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই তার মা উঠে তাদেরকে বকা দিয়ে বলে, আমি আর তোমাদের কাছ থেকে কোনো কথা শুনতে চাই না, দুই ভাই গিয়ে নিজেদের কাজ করো। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যেটা কিনা বিভিন্ন বিনোদনের সবচাইতে বিশ্বস্ত ওয়েবসাইট। এর অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এখানে জেতার সম্ভাবনা অন্যান্য অ্যাপের তুলনায় অনেক বেশি। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। এমনকি আপনি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবেন। এখানে রয়েছে ল্যাপটপ, আইফোন, বিএমডাব্লিউ গাড়ি এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ। এখানে রয়েছে ক্র্যাশ গেম, আপনি যা চান তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটের উপর 30,000 টাকা এবং বিনামূল্যে স্পিন পেতে পারেন। আপনি সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে সার্চ করুন 1xbet লিখে। রেজিস্ট্রেশনের সময় KEYAE এই প্রোমোকোডটি ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। সারাদিন ঝগড়া ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই। তাদের মা তাদেরকে এভাবে বকা দিয়ে তাদের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। তো যাই হোক, দুই ভাই বকা খেয়ে খুব অসহায় ফিল করে। বুঝতে পারে তারা দুজন দুজনার ছাড়া আর কেউ তাদের কথা শোনার মতো নেই, পাশে দাঁড়াবার মতো নেই। তাই দুজন একসাথে মন খারাপ করে বসে থাকে। তখন তেও বলে, ভাইয়া তুমি কি আমাকে ঘৃণা করো? অস্কার বলে, ঘৃণা করবো না তো কি করব, তোর জন্য আমাকে বকা খেতে হয়, অন্যায় করিস তুই আর বকা শুনতে হয় আমার। এখন বল, তুই এই পেজগুলো কেন ছিঁড়েছিস? তেও খুব ইজিলি উত্তর দেয়, আমার এই পেজগুলো পছন্দ হয়েছিল তাই ছিঁড়ে প্লেন বানিয়েছি। এদিকে সকালে তেও আবারও চলে আসে ছাদে, আর এবার সে তার ভাইয়ের একমাত্র কথা বলার সেই কচ্ছপটাকে নিয়ে এসেছে এবং এটাকে সেই অদৃশ্য দেওয়ালের ভেতরে ফেলে দেয়। অন্যদিকে অস্কার তার কচ্ছপটাকে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। এমনকি সে কচ্ছপটার নিখোঁজ সংবাদও একটা পেপারে লিখে সব জায়গায় ঝুলিয়ে দেয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও অস্কার তার কচ্ছপটাকে না পেলে ভেতর থেকে অনেক ভেঙে পড়ে। সে অনেক বেশি কান্নাকাটি করে। এমন অবস্থায় তাকে তার মা দেখে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, বলে, এত টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, এটাকে খুঁজে পাবে। কিন্তু অস্কারের তো এই কচ্ছপটা ছাড়া কথা বলার মতো আর কোনো সঙ্গী নেই। সে বাইরে কোথাও খেলতে চায় না, কারোর সঙ্গেই মেশে না। তো অস্কারকে এমনভাবে দেখে তেরও খুব খারাপ লাগতে শুরু করে। তাই সে রাতে ঘুমাতে পারে না। সে কত বড় একটা ভুল করেছে। তার ভাইয়ের কচ্ছপটা নিয়ে কৌতূহলের বশে সে অদৃশ্য দেওয়ালের ভেতর ফেলে দিয়েছে। সে ঠিক করে কচ্ছপটা সে দেওয়ালের ভেতর থেকে নিয়ে আসবে, যার কারণে তেও ওই রাতে ছাদেই আসে আর অনেক সাহস নিয়ে কচ্ছপটা আনার জন্য ওয়ার্ম হোলে অদৃশ্য সেই দেওয়ালের ভেতরে ঝাঁপ দেয়। এরপর সে চলে আসে এক অদ্ভুত জগতে, যেটা কিনা নর্মাল পৃথিবীর মতোই একটা জায়গা। তারপর সে কচ্ছপটাকে নিয়ে আবারও পুরনো সিঁড়ি বেয়ে তার রুমে ফিরে আসে এবং কচ্ছপটাকে ব্যাগ থেকে বের করে রাখে। তার বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। সকাল 8:30 বাজলে অস্কারকে দেখা যায় ঘুম থেকে উঠে কানে হেডফোন গুঁজে এলিনার বাবার দোকানে আসে আর তার প্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়ার সময় এলিনাকে দেখতে পায়। এলিনা এখন অনেক বড় হয়ে গেছে। পড়াশোনা করার জন্য সে বিদেশে গিয়েছিল, আজ সে ফিরে এসেছে। সে অস্কারের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু অস্কার ইজিলি এলিনার সঙ্গে কথা বলতে পারে না। তাই কোনো কথা না বলে সে দ্রুত সেখান থেকে চলে আসে। এলিনা এখন ভার্সিটির প্রফেসর। অস্কার যাওয়ার পর এলিনার বাবা বলে, ছেলেটা খুবই ভালো, সে আগের মতোই রয়ে গেল। এদিকে অস্কার বাড়ি ফিরে হঠাৎ করে তেওকে দেখে হতবাক হয়ে যায় আর তার মাথায় একটা চক্র চলে আসে। সেখানে সে সেন্সলেস হয়ে যায়। অস্কার বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে। কিছুক্ষণ পর অস্কারের সেন্স ফিরলে তেও তাকে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি ঠিক আছো? তখন অস্কার তেওকে বলে, এটা 2022 সাল, আমার কতটা পরিবর্তন হয়েছে, কিন্তু তোর কিছুই হয়নি কেন? আমি তোর ভাই, সেটা কি তুই ভুলে গেছিস? তখন তেও বলে, আমার এসবে কোনো কিছু যায় আসে না, আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম, এত অল্প সময় তুমি এত বুড়ো হয়ে গেছো? তেও তার পকেট থেকে এই ছবিটা বের করে দেয়, যে ছবিটা দেখে সে ছাদে গিয়েছিল। এই ছবিটা দেখে অস্কার বলে, এটা তো মায়ের ছবি, মা যখন ওয়ার্ম হোল নিয়ে গবেষণা করেছিল। এই ছবিটা সম্পর্কে আমি জানি, এটা একটা আলাদা জগতের গল্প। তো যাই হোক, তেও বলে, আমি তোমাকে আগেও এই ঘটনাটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তখন আমার কোনো কথাই শোনোনি। এখন তুমি আমার সঙ্গে যেতে পারো। এই বলে তেও সেখান থেকে বেরিয়ে আসলে অস্কার তেওর পেছন পেছন ছুটে আসে
দুজনেই এখন সে বিল্ডিংয়ের ছাদের উপর দাঁড়িয়ে আছে। তেও আবারও এই অদৃশ্য দেওয়ালটাকে পরীক্ষা করবে। অস্কার তখন বলে, এসব করার দরকার নেই, আমি আবারও 1989 সালে ফিরে যেতে চাই। এই বলে সে ছাদের উপর থেকে চলে আসলে তেও তাকে পেছনে ডেকে বলে, এতে সমস্যা কোথায়? নিচে নেমে অস্কার তেওকে সে স্কেটিংটা দেখে ফোনে সেটার ছবি তুলে রাখে। ফোন দেখে তেও অবাক হয়ে যায়। তখন অস্কার বলে, এখন ডিজিটাল যুগ, ফোন, বিভিন্ন অ্যাপ, ভিডিও গেম, বুক ইত্যাদিতে সবকিছু খুব ইজিলি পাওয়া যায়। এসব কথা শুনে তেওর আরও আগ্রহ বেড়ে যায়। তাই সে অস্কারের হাত থেকে ফোনটা নিয়ে বলে, ফোনটার নাম কি? অস্কার কোনো কথা না বলে ফোনটা নিয়ে উপরে চলে আসে। তেও বলতে থাকে, সময়ের সাথে সাথে তুমিও খুব স্মার্ট হয়ে গেছো। সময়ের পরিবর্তন, অস্কারের পরিবর্তন হলেও তেওর কোনো পরিবর্তন হয় না। তো যাই হোক, কিছুক্ষণ পর অস্কার তেওকে নিয়ে মেডিকেলে আসে। তেওকে বাইরে রেখে ডক্টরের সঙ্গে কথা বলতে চায়। অস্কার ডক্টরকে বলে, তেও 1989 সাল থেকে 2022 সালে চলে এসেছে। তার এমন অদ্ভুত কথা শুনে ডাক্তার কোনো কিছুই বলে না। মূলত ডাক্তার অস্কারের কথা বিশ্বাস করছিল না। এমন অদ্ভুত কাণ্ড কখনোই হতে পারে না। তাই অস্কার রুম থেকে বেরিয়ে আসলে তেও তাকে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি অসুস্থ? অস্কার বলে, কই না তো। এ কথা শুনে তেও খুব রেগে যায়। বলে, তাহলে তুমি ডাক্তারের কাছে কেন এসেছো? তুমি এই বিষয়টাকে নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছ? তখন অস্কার খুবই ইমোশনাল হয়ে বলে, তুই হয়তো মনে করছিস তোর পরিবর্তন হবে না, তুই হয়তো কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবি না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এ কথাটা শুনে তেও বেশ মন খারাপ করে। অস্কার বলে, চল বাসায় ফিরে যাই। বাসায় ফিরে দেখে অস্কারের বান্ধবী ক্যামিলা তাদের জন্য ওয়েট করছে। হঠাৎ করে অস্কার তার বান্ধবীকে দেখে বেশ অবাক হয়ে যায়। অস্কার তার সঙ্গে হাই হ্যালো করে। তখন ক্যামিল বলে, তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। ভেতরে তোমাদের দাদি কেমন সব পাগল পাগল গল্প করছিল আমার সঙ্গে। মূলত অস্কারের মাকে সে তার দাদি মনে করেছে, কারণ তারা অনেক বয়স হয়ে গেছে। এমন সময় তেওর দিকে তাকালে অস্কার বলে, ও আমার চাচাতো ভাই সাইবেরিয়া থেকে বেড়াতে এসেছে। তখন অস্কারের চোখ পড়ে তাদের রুমে থাকা তেওর ছবির দিকে। তাই সে ধীরে ধীরে এসে ছবিগুলোকে উল্টে দেয়, যাতে ক্যামিল তেওর ছবিটা না দেখতে পারে। আসলে তারা তেওর আসল পরিচয় রিভিল করতে চায় না, কারণ সত্যিটা কেউই বিশ্বাস করবে না। তেওর সঙ্গে পরিচয় করিয়ে দিলে তেও ক্যামেলের সঙ্গে হাই হ্যালো করে। তেওর গায়ে পুরাতন স্টাইলে জামা কাপড় থাকায় অস্কার বলে, ওর বাবা খুব সেকেলে ধরনের, তাই এ ধরনের জামা কাপড় পরেছে। ক্যামিল বলে, তাতে সমস্যা নেই, ওকে দেখতে বেশ ভালোই লাগছে। কথাবার্তার এক পর্যায়ে ক্যামিল জিজ্ঞেস করে, তোমার নামটাই তো জানা হলো না, তোমার নাম কি? তেও খুব ভাব নিয়ে বলে, আমার নাম তেওগো। তারপর ক্যামিল এখান থেকে চলে গেলে তারা দুই ভাই তাদের রিসার্চ রুমে আসে। রাতে তারা তাদের রুমে সে আগের মতো ঘুমাতে আসে। আগে যেমন তারা 1989 সালে ঘুমাতো, এখন 2022 সালেও ঠিক তেমনভাবেই ঘুমায়। তো দেখা যায় কারোরই ঘুম আসে না। তখন তেও বলে, তোমার ফোনটা একটু দেবে, দেখব। কিন্তু অস্কার ফোন দেওয়া যাবে না বলে জানিয়ে দেয়। মূলত তেও ফোনটা নিয়ে বিভিন্ন গেম সম্পর্কে যে কথা শুনেছিল সে গেমগুলোই খেলতে চায়। 1989 সালে তো সে বন্ধুদের সঙ্গে অনেক গেম খেলতো, কিন্তু এখন যেহেতু 2022 সাল, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। আগের বন্ধুগুলো নেই, খেলার মাঠ নেই। পরের দিন তেও একটা গেম শপে এসে বিভিন্ন ধরনের গেমের জিনিসপত্র দেখতে থাকে। 3D গেমগুলো দেখে সে অনেক আনন্দ পায়। এরপর সে একটা সানগ্লাস পরে 3D গেমগুলো অনেক এনজয় করতে থাকে। হঠাৎ করে গেম খেলতে খেলতে তার হাতের ধাক্কা লেগে সেখানে থাকা অনেকগুলো খেলনার বক্স নিচে পড়ে যায় এবং 3টা VR গগল ভেঙে যায়। তখন তাকে ক্ষতিপূরণ দিতে বললে কিছুক্ষণ পর অস্কার এসে ভিডিও গেমটার ক্ষতিপূরণ দিতে গেলে সেলসম্যান বলে, আসলে এটা বাচ্চাদের কোনো দোষ না, যারা এভাবে রেখেছে তাদের দোষ। অস্কার বলে, আমাদের কত টাকা দিতে হবে? তখন সেলসম্যান 1123 টাকা চাইলে অস্কার তার ক্রেডিট কার্ডটা বের করে দেয়। তখন 3টার দাম চাইলে অস্কার অনেক বেশি রেগে যায়। তাই সে ক্রেডিট কার্ডটা নিয়ে তেওর হাত থেকে খেলনার বক্সটা সেলসম্যানকে দিয়ে চলে যায়, কারণ বিনা কারণে অস্কার এত টাকা ক্ষতিপূরণ দিতে পারবে না। যেহেতু সেলসম্যান স্বীকার করেছে এটা বাচ্চাদের দোষ না, বড়রা এভাবে ভিডিও গেমগুলো রেখেছে, তাই হাতে লেগে ভেঙে গেছে, তাই সে কেন তার ভাইয়ের জন্য এত টাকা ক্ষতিপূরণ দেবে? তো যাই হোক, বাড়িতে ফিরে আসার সময় অস্কার তেওকে অনেক বকাঝোকা করতে থাকে আর বলে, আর কখনো যেন এমন ভুল না হয়। দেখা যায় তেওর এসব কিছুতে তেমন কোনো কিছুই যায় আসে না, সে তার মতোই চলতে থাকে। রাস্তায় কিছু একটা দেখে তেও মাঝ রাস্তায় দাঁড়িয়ে যায়। এদিকে অস্কার কিছুটা পথ এসে দেখে তার ভাই পেছনে দাঁড়িয়ে আছে, তার কথার কোনো ইম্পর্টেন্সই নেই। এরপর তারা দুই ভাই চলে আসে এলিনার বাবার দোকানে। অস্কার বারবার করে তেওকে শিখিয়ে দেয়, দোকানে গিয়ে তুমি কোনো কথা বলবে না। তেও তার ভাইয়ের কথায় রাজি হয়ে যায়। এরপর অস্কার দোকানের ভেতর এসে এলিনার বাবাকে বলে, অনেক বছর আগে আমার মা আপনাকে একটা বই দিয়েছিল, সেটা আপনার মনে আছে? এলিনার বাবা বলে, হ্যাঁ মনে আছে, সেটা আমি এনে রেখে দিয়েছি।
এই কথা শুনে অস্কার বলে, ওই বইটা আমাকে দেওয়া যাবে? এমন সময় এলিনার বাবা সেখানে তেওকে দেখতে পায়। তার কথা জিজ্ঞেস করতেই অস্কার ক্যামিলকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছিল সেম ভাবেই বলে, ও আমার চাচাতো ভাই। তবে তেওর পাকা পাকা কথা শুনে এলিনার বাবা খুব খুশি হয়। এমনকি এলিনার বাবা পুরনো সিনেমার একটা নায়কের স্পিডের সঙ্গে তেওর স্পিডের প্রশংসা করে। এ কথা শুনে তেও সেই সিনেমার নাম বলে দেয়। শুকনাভি সিনেমার হিরো এমন চঞ্চল ছিল। ছোট্ট এতটুকু বাচ্চার মুখে এত পুরনো মুভির কথা শুনে এলিনার বাবা আরও চমকে যায়। বলে, এতটুকু বাচ্চা এত পুরনো ছবির নাম কি করে মনে রেখেছে? তেও মুভি দেখতে পছন্দ করে, যেটা গল্পের শুরুতেই বলেছি। এমন সময় সেখানে এলিনা চলে আসে। এলিনাকে দেখে তেও বলে উঠছে, আরে এলিনা, তুমি তো দেখতে বেশ সুন্দরী হয়ে গেছো। এলিনা তেওর কথা শুনে অবাক হয়ে যায়, কারণ সে তাকে কখনোই দেখেনি। তাহলে এলিনাকে তেও কিভাবে চিনল? তখন এলিনা বলে, আমি তো তোমাকে চিনতে পারলাম না, তুমি কে? পাশ থেকে এলিনার বাবা বলে, ও হচ্ছে অস্কারের চাচাতো ভাই। ওর বাবা মারা গেছে, সিকিম থেকে এসেছে এখানে অস্কারের সঙ্গেই থাকার জন্য। তো যাই হোক, সেই বইটা দেওয়ার জন্য এলিনা অস্কার আর তেওকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং এলিনার দুই ছেলে মেয়ের সঙ্গে তাদের দুজনের পরিচয় করিয়ে দেয়। একজনের নাম অ্যালবা, আরেকজনের নাম পেবোলো। এতদিনে এলিনা বিয়ে করে নিয়েছে আর তার দুজন সন্তানও আছে। তবে তার স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে, অর্থাৎ এলিনা এখন সিঙ্গল মাদার। এরপর তারা দুই ভাই তাদের কাজে লেগে পড়ে। অস্কার তেওকে জিজ্ঞেস করে, মা বলেছে তোকে এই বইয়ের রিসিপ্টটা সে কোথায় রেখেছিল। অস্কারের কথায় তেও কোনো উত্তর না দিলে অস্কার রেগে গিয়ে তেওকে একটা ধাক্কা দেয়। তখন তেও ব্যথা পেয়ে বলে, তুমি আমাকে ব্যথা জায়গায় ব্যথা দিলে, সেদিন আমাকে ধাক্কা দিলে আমি এখানেই ব্যথা পেয়েছিলাম, মনে নেই? এই কথাগুলো শুনে সেখানে থাকা অ্যালবা আর পেবোলা বলে, তুমি কি তোমার বাবাকে গালি দিলে? তখন তেও বুঝিয়ে বলে, উনি আমার বাবা নয়, আমার বড় ভাই। এরপর যে যা কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। অস্কার বইয়ের ভেতর থেকে রিসিপ্টটা খুঁজতে শুরু করে। মূলত তারা এই রিসিপ্টটা খুঁজছিল যাতে করে তারা এই রহস্যের উদ্ঘাটন করতে পারে। কেন এত বছর পরিবর্তন হওয়া সত্ত্বেও তেওর কাছে শুধুমাত্র একটা রাত বলে মনে হলো, আর অস্কাররা এত দ্রুত বুড়ো হয়ে গেল? তেও এসে পেবোলা গেম খেলছিল তার পাশে বসে, আর তাকে বিভিন্নভাবে গেম খেলার ইনস্ট্রাকশন দিতে শুরু করে, যেটা পেবোলো খুব ভালোভাবে নিতে পারে না। তাই অস্কার রাগ করে তেওকে বলে, তুই এত কথা বলিস না, চুপ করে ওখানে বসে থাক। এমন সময় সেখানে এলিনা এসে সবাইকে রাতের খাবার খেতে আসতে বলে, কিন্তু মুখের উপর অস্কার বলে দেয়, প্রয়োজন নেই, আমরা বাসায় গিয়ে খাবো। ঠিক তখন এখানে একটা বইয়ের ভেতর থেকে অস্কার রিসিপ্টটা পেয়ে যায়, আর সে দ্রুত সেটাকে তার পকেটে ঢুকিয়ে নেয়। অস্কার চলে যেতেই এলিনা তার ফোনটা এগিয়ে দিয়ে অস্কারের ফোন নম্বরটা দিয়ে যেতে বলে। পরের দিন সন্ধ্যায় তেও গেম খেলার লোভে আবারও পেবোলোর কাছে আসে। তখন সেখানে এলিনা এসে বাচ্চাদেরকে পড়ার কথা বললে কেউই পড়তে বসতে রাজি হয় না, তারা শুধু তাদের ফোন নিয়ে ব্যস্ত থাকে। তখন অ্যালবা ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সকে বলে কয়টা বাজে সেই টাইমটা জানিয়ে দিতে। মুহূর্তের ভেতরে এলেক্সকা টাইম জানিয়ে দেয়। এটা দেখে তেও পুরো অবাক হয়ে যায়, কারণ সে এত আধুনিক ডিভাইস সম্পর্কে কোনো কিছুই জানে না, কারণ সে তো 1989 সাল থেকে এসেছে। আর এখন বর্তমান যুগ খুবই স্মার্ট, এখন সবকিছু রোবট দিয়ে করা হয়, তাই তেওর কাছে সবকিছু অদ্ভুত মনে হচ্ছিল। এই বিষয়টাতে তেও অবাক হয়ে অ্যালবা তাকে অপমান করে বলে, জীবনের প্রথম মনে হয় এমন কিছু দেখলে। একথা শুনে এলিনা তাকে ধমক দিয়ে ভালোভাবে কথা বলতে বলে। এরপর তেও তার বাসায় ফিরে আসে, আর তার ভাইকে বর্তমান যুগের ডিভাইস, ভিডিও গেম সহ অন্যান্য বিষয়ের অনেক প্রশংসা করতে থাকে। এমন সময় অস্কার তাকে একটা গুড নিউজ দেয়, সেও রিসিপ্টটা খুঁজে পেয়েছে। এটা শুনে তেও অনেক খুশি হয়, কারণ সে আবারও তার শহরে ফিরে আসতে পারবে। পরের দিন তারা দুই ভাই আবারও একটা ফ্লাইওভারের উপরে আসে, আর তাদের হাতে থাকা কিছু ফল ফ্লাইওভারের উপর থেকে ফেলে দেয়। কিন্তু দেখা যায় ওই অদৃশ্য দেওয়ালটা এখানে নেই। এটা দেখে তারা দুজনে খুব হতাশ হয়ে যায়। কি করা যায় তা ভাবার জন্য তারা আবারও তাদের ওই রিসার্চ রুমে আসে, আর সেখানে এসে তারা বিভিন্ন হিসাব করতে থাকে। মূলত অস্কার তার মায়ের থেকে এই গবেষণার টুকটাক কিছু শিখে নিয়েছিল। এদিকে বোর্ডে লেখার সময় অস্কারকে বিরক্ত করার জন্য তেও বলে, এলিনা কি তোমার গার্লফ্রেন্ড? কথা শুনে অস্কার রেগে যায়, বলে, ও আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন, শুধু ভালো বন্ধু, তাছাড়া এখন ওর বাচ্চা আছে। অন্যদিকে এলিনা তার ফোনে একটা মেসেজ পেয়ে সোজা তার পুরো ফ্যামিলি সহ অস্কারদের বাড়িতে চলে আসে। হঠাৎ করে এলিনারা অস্কারদের বাড়িতে আসায় অস্কার তো পুরো অবাক হয়ে যায়। সে এতটাই চমকে গিয়েছিল যে তাদের দরজার থেকে ভেতরে আসতে পর্যন্ত বলতে তার খেয়াল থাকে না। তখন সেখানে তেও এসে তাদের সবাইকে ভেতরে নিয়ে আসে। মূলত এই কলকাঠিটা তেও নেড়েছিল। তেও লুকিয়ে লুকিয়ে এলিনাকে আসার জন্য মেসেজ দিয়েছিল। তো দেখা যায় এলিনারা মিষ্টি, বিস্কুট ও খাবার নিয়ে এসেছে। তারা সবাই মজা করে খায়, সেই সাথে যে যার কাজে ব্যস্ত। তেও পাবেলের সাথে গেম খেলে, তো অ্যালবা হাতে রুবিক্স কিউব নিয়ে বসে যায়। দাদি এলিনা আর তার বাবার সঙ্গে গল্প করে।
পরের দিন আবারও এলিনা একাই অস্কারদের বাড়িতে আসে আর চুপি চুপি অস্কারের রুমে ঢুকে দেখে অস্কার গান শুনছে। পেছন থেকে অস্কারকে ডাকতে ডাকতে তার কাছে গেলে অস্কার হঠাৎ করে এলিনাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তার কানে হেডফোন দেওয়া ছিল। সে বাইরের কোনো সাউন্ডে শুনতে পায়নি। আর যখন তারা গল্প করছিল তখন কাবাব মে হাড্ডি হয়ে সেখানে তেও হাজির হয়। তবে তেও সবসময় চাইতো তার ভাইয়ের সঙ্গে এলিনার যেন রিলেশন হয়। এরপর এলিনা তেওকে নিয়ে একটা শপিং মলে আসে তেওর জন্য কিছু ড্রেস কিনতে, সাথে তার ছেলে মেয়েকেও নিয়ে আসে। কিন্তু এলিনার ছেলে মেয়েরা বিষয়টাতে একটুও খুশি হয় না। অন্যদিকে ট্রায়াল রুমে তেও নতুন গেঞ্জি পরে ফুটবল খেলার সময় যেমন গোল গোল বলে চিৎকার করত তেমন চিৎকার করতে শুরু করে, যেটা শুনে এলিনা বুঝে ফেলে এটা আসলে তেও। তখন এলিনা ভেতরে ঢুকে তেওর নাম ধরে ডাক দিলে তেও সাড়া দেয়। তারপর এলিনা ইমোশনাল হয়ে তেওকে জড়িয়ে ধরে আর তার এখানকার এই অবস্থা জানতে চাইলে তেও ওই দিনের লাফ দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণভাবে এলিনাকে খুলে বলে। তবে সে এতদিন পর তেওকে দেখে অনেক খুশি হয়। এরপর এলিনা সেই বিষয়টা অস্কারের সঙ্গে শেয়ার করে। তারপর এই সব কিছু কি করে হলো অস্কার এলিনাকে এক্সপ্লেইন করে। এমনকি একটা কয়েন ছাদের উপর থেকে নিচে ড্রপ করলে সেটাই অদৃশ্য দেওয়ালের ভেতরে হারিয়ে যায়, যেটা দেখে এলিনা রীতিমতো চমকে যায়। অস্কার বলে ওই জগৎটা 1989 সালের আর তারা বর্তমানে 2022 সালে। সময়টা অনেক ফাস্ট হয়ে গেছে, প্রায় 200 মিলিয়ন টাইম ফাস্ট, অর্থাৎ 33 বছরের মতো বেশি সময়, যার কারণে তাদের বয়স বাড়লেও 23 আগের মতো বয়সটাতেই থেমে আছে। এই সব কিছু এলিনার কাছে স্বপ্নের মতো মনে হয়। সে প্রথমে কোনো কিছুই বিশ্বাস করতে পারছে না। এরপর থেকে এলিনাও তাদের এই রিসার্চে সাহায্য করতে থাকে। এদিকে তেও পেবুলোকে ডেকে তার খেলনাগুলো বের করে দেখায়। এটা দেখে তারা তো খুব অবাক হয়ে যায়। এত আগের আমলের খেলনা তার, টেলিফোন, ওয়াটার ফিস। তবে পেবুলোর এই ওয়াটার ফিসটাকে দেখে বেশ ভালো লাগে, তাই সেটাকে তার সঙ্গে করে নিয়ে যায়। অন্যদিকে অস্কার আর এলিনা দুজনকে অনেক পছন্দ করে, কিন্তু তারা কখনোই কেউ কাউকে কিছুই বলতে পারে না। ছোটবেলা থেকেই এখনো কেউ সাহস করে কিচ্ছু বলতে পারেনি। তো দেখা যায় অস্কার এলিনা আসবে বলে নিজে বেশ সুন্দর করে সাজুগুজু করে পারফিউম লাগিয়ে রেডি হয়ে যায় প্রিয় মানুষটার সামনে একটু ভাব নেওয়ার জন্য। অস্কারকে হঠাৎ করে এভাবে দেখে এলিনা খুশি হয়। সেই সাথে সে তার মনের কথা অস্কারকে জানিয়ে দেয়, যেটা এতদিন ধরে তেও চাচ্ছিল। তবে তারা এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলিনা অস্কারের কাছে সময় চায়। পরের দিন তেও অ্যালবা আর পেবুলোকে সাথে নিয়ে সমুদ্রের কাছে আসে আর সে ওয়ার্মহোল সম্পর্কে সবকিছু বলে দেয়। কিন্তু তারা কেউই তেওর কথা বিশ্বাস করে না। তখন তেও তার হাতে থাকা একটি পাথর সমুদ্রের ভেতরে ফেলে দিয়ে অদৃশ্য জগতে হারিয়ে যায় আর সে রিফ্লেক্সের শব্দ হয়, কিন্তু এটাকে তার খুব বেশি সিরিয়াসলি নেয় না। এক পর্যায়ে তাদের কথোপকথনে অ্যালবাই সিদ্ধান্ত দেয় যে তুই এটা প্রমাণ করে দেখা, আর এটা প্রমাণ করতে হলে তেওকে ঝাঁপ দিয়ে আবারও 1989 সালে চলে যেতে হবে। তেও তার কথার প্রমাণ দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং গতবারের মতনই অনেক সাহস করে সে আবারও সে ব্ল্যাক হোলের ভেতরে লাফ দেয়। তেওর কথাটা সত্যি যাচাই করার জন্য অ্যালবাও তার পেছন পেছন লাফ দেয়। যেহেতু দুজন লাফ দিয়েছে, আশেপাশে আর কেউ নেই, তাই পেবুলো কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তাই শেষ পর্যন্ত সেও লাফ দেয়। কিছুক্ষণ পর তারা তিনজন সমুদ্রের ভেতর থেকে সাঁতার কাটতে কাটতে একটা পাড়ে এসে ওঠে। সবকিছু আগের মতো স্বাভাবিক মনে হলেও তারা এখন 1949 সালে চলে গেছে। এদিকে এলিনা অস্কারকে ফোন দিয়ে বলে, তুমি বাচ্চাদেরকে দেখেছো? ওদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ওদেরকে ফোন করেছিলাম, ওদের ফোনের সুইচ অফ। আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে, তুমি দ্রুত ফিরে আসো। অন্যদিকে বাচ্চারা একে অপরকে দোষারোপ করতে থাকে কেন তারা প্রায় 70 বছর পেছনে চলে এসেছে তা নিয়ে। এখন তারা এখানে কি করে সার্ভাইভ করবে সেটাই বুঝতে পারে না। এমন সময় তেও বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে যেটাতে আমরা ভালো টাকা পাবো, আর সে টাকা দিয়ে আমরা এখানে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবো। তেওর কথা মতো বাকি দুজনে রাজি হয়ে যায়। তারপর তারা সবাইকে ডেকে ডেকে একটা সার্কাস খেলা দেখানোর আয়োজন করে, যেখানে অ্যালবা তার চোখ বন্ধ করে থাকবে আর তেও একটা বোর্ডে একটা ওয়ার্ড লিখে এখানকার দর্শকদের দেখাবে। সেটা না দেখে অ্যালবা বলে দেবে কি লেখা আছে। তো ম্যাজিক শুরু হয়। ম্যাজিক দেখার জন্য এখানে মুহূর্তের ভেতর অনেক দর্শক জড়ো হয়। ম্যাজিক দেখে সবাই খুশি হয়ে হাততালি দেয়। মূলত এই ম্যাজিকের পেছনে আসল রহস্য হলো অ্যালভার কানে ব্লুটুথ। দূর থেকে বোর্ডে কি লেখা সেটা পেবুলো বলে দিচ্ছিল। সেটা শুনে শুনে অ্যালবা বলছিল, তাদের এই চালাকি এখানকার কেউ ধরতে পারে না, বরং খুশি হয়ে তাদেরকে টাকা দেয়। হঠাৎ করে তারা এখানকার পুলিশকে দেখে সিটি মেরে যে যার মতো দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে অস্কার আর এলিনা বড় একটা বিল্ডিং এর ছাদে এসে পৌঁছায় আর তারা নিচে একটা কয়েন ফেলে পরীক্ষা করে এখানে সে অদৃশ্য দেওয়ালটা কাজ করছে কিনা। মুহূর্তের ভেতর দেখতে পায় এখানে সেই অদৃশ্য দেওয়ালটা রয়েছে, যেটা দেখে তারা দুজন ডিসিশন নেয় এখানেই তারা দেওয়ালের ভেতরে ঝাঁপ দিয়ে 1989 সালে চলে যাবে আর সেখানে গিয়ে তারা ওদের সবার দেখা পাবে।
অস্কারদের কাছে এখানে থাকার চেয়ে ওদের খুঁজে বের করাটাই বেশি গুরুত্বপূর্ণ। তো দুজনে অনেক সাহস করে হাত ধরে একসাথে অদৃশ্য দেওয়ালের ভেতরে ঝাঁপ দেয়, আর তারা এসে পৌঁছায় 1989 সালে। এখানে এসে এলিনার ভীষণ ভালো লাগে। এরপর তারা দুজন ব্যস্ত হয়ে পড়ে তাদের তিনজনকে খোঁজার জন্য। এদিকে এই তিনজনের শেষ রক্ষা হয় না। এই শহরে নতুন দেখে তাদেরকে একজন ধরে নিয়ে একটা জায়গায় চলে আসে। তবে তিনজনের মনে কোনো দুঃখ নেই, কারণ তারা একসঙ্গে আছে এই জন্য। এরপর অস্কাররা তাদের রুমে ফিরে এসে দেখতে পায় সেখানে অস্কারের সে ছোটবেলার তার কচ্ছপটা হারিয়ে যাওয়ার জন্য যে কান্নাকাটি করেছিল সেই দৃশ্য, যেটা দেখে অস্কার অনেক ইমোশনাল হয়ে যায়। অর্থাৎ 1989 সালে এখনও অস্কার এখানে সেই বয়সেই আছে। এদিকে তেও তার মাকে এখানে দেখে জড়িয়ে ধরে। তারা সবাই খুব মজার করে তাদের ছবি তোলে, আর এই ছবিটা আশ্চর্যজনকভাবে তেওদের রুমে থাকা একটা ছবির সঙ্গে মিলে যায়, যেটা দেখে অস্কার বুঝতে পারে এখন তার ভাই কোথায় আছে। তারা দুজনও সেমভাবে সমুদ্রের ওখানে গিয়ে পানিতে লাফ দেয়, সিটি বাজায়, আর তাদেরকেও দুজন বন্দুকধারী লোক এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর সেখানে তারা এই তিনজনকে দেখে অনেক খুশি হয়। এলিনা তার 2 সন্তানকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে। এরপর তাদের সবাইকে একটা গাড়িতে করে তাদের বাড়িতে ফিরিয়ে দেয়া হয়। বাসায় ফিরে অস্কার তার দাদির জন্য তার পছন্দের রুটি নিয়ে আসে, যেটা দেখে তার দাদি জিজ্ঞেস করে রুটি কে এনেছে। তেও বলে ভাইয়া এনেছে, যেটা শুনে দাদি অনেক খুশি হয়। এরপর তেও তাদের সবাইকে ছেড়ে তার নির্দিষ্ট গন্তব্যে চলে যেতে চায়। তার নির্দিষ্ট গন্তব্য হলো 1989 সালে ফিরে যাওয়া। যখন তেওকে অস্কার বিদায় জানাচ্ছিল সে তখন অনেক ইমোশনাল হয়ে যায়, আর এই প্রথমবার বলে আমি তোকে অনেক মিস করব, সত্যি আমি তোকে অনেক ভালোবাসি ভাই, যেটা কখনো বলা হয়ে ওঠেনি। এই কথা শুনে তেও তার বড় ভাইকে বুকে জড়িয়ে ধরে। অস্কার বারবার করে তাকে রিকোয়েস্ট করে এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু তেও কারো কোনো কথা শোনে না। সে তার মতো করে এই অদৃশ্য দেওয়ালের ভেতর হারিয়ে যায়। আর সে 1989 সালে ফিরে এসে তার সে ছোটবেলার সেই ভাইকে দেখে বুকে জড়িয়ে ধরে। এই ভাই ছিল 2022 সালের। এইবার তারা 2 ভাই আর কোনো ঝগড়া করে না, তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে। এখানেই আজকে এই অসাধারণ গল্পটা শেষ হয়। গল্প শেষে আরেকটু বুঝিয়ে বলি, এই মুভিটাতে 3টি সাল দেখানো হয়েছে। শুরু হয় 1989 সালে, আর অদৃশ্য দেওয়ালের ভেতরে লাফ দিয়ে তারা চলে আসে ফার্স্ট লাইফে, অর্থাৎ 2022 সালে। আর সেখান থেকে যখন আবারও তারা সমুদ্রের ভেতরে লাফ দেয় তখন চলে আসে 1949 সালে। আর এখানে তেও তার বড় ভাই এবং তার সেই সমকালীন ভাইটিকে দেখতে পায়। সবার পরিবর্তন হলেও তেওয়ের কোনো পরিবর্তন হয় না। আশা করি গল্পটা সবাই বুঝতে পেরেছেন। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সব গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।